থাইল্যান্ডের কারাগারে 10 বছর ধরে বন্দী অন্তত 20 বাংলাদেশি। ছবি দেখে তাদের শনাক্ত করেছেন স্বজনেরা। এরই মধ্যে মহেশখালীর মকসুদ, সিদ্দিক ও মোজাহিরকে দেশে ফেরাতে মন্ত্রণালয়ে করা হয়েছে আবেদন। তারা বলছেন, মালয়েশিয়ার কথা বলে তাদের থাইল্যান্ড সীমান্তে আটকে আদায় করা হয়েছে মুক্তিপণ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন এবং আমি শাফাউদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। বান্দরবানের তমরু সীমান্তে ভোর থেকে আবারও আসছে গোলাগুলির শব্দ, আতঙ্কে এলাকাবাসী। বিচারাধীন বিষয়ে প্রভাবিতে অভিযুক্ত ইন্টারন্যাশনাল লিজিং, দুর্নীতিবাজ রক্ষার চেষ্টা বলছে দুদক। ফেসবুকে এসএসসির প্রশ্নপত্র দেওয়ার নামে লেনদেন, অভিভাবকদেরও খুঁজছে গোয়েন্দারা। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও যা থাকছে: ইউক্রেনের 4 অঞ্চল রাশিয়ার করে নিলেন পুতিন, প্রতিক্রিয়ায় নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সিলেটে নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে সালমাদের সামনে থাইল্যান্ড, জয়ে শুরুর আশা। এবারে জানাবো বিস্তারিত খবর। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার তমরু সীমান্তের ওপারে মিয়ানমারের অংশে আবারও গোলাগুলি চলছে। শুক্রবার রাত 9টার পর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বুধবারের পর রাত থেকে আবারও থেমে থেমে আসছে গোলাগুলির শব্দ। এতে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। এর আগে গত 19শে সেপ্টেম্বর বান্দরবানের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত এলাকা পরিদর্শনের পর থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। সীমান্ত পরিস্থিতির বিস্তারিত জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, তমরুর সীমান্তে তো গোলাগুলির শব্দ পাওয়া গেছে, তো কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাগুলোর সর্বশেষ পরিস্থিতি কি? স্থানীয়রা কি তথ্য জানিয়েছেন? বৃহস্পতিবার একদিন গোলাগুলির শব্দ শোনা না গেলেও গতকাল শুক্রবার রাত 9টার পর থেকে তমরু সীমান্ত এলাকায় অর্থাৎ মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ গোলাগুলি হচ্ছে এবং সেটি কিন্তু কক্সবাজারের যে তমরু সীমান্ত আছে সেই তমরু সীমান্তের যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা শুনতে পেয়েছেন এবং তাদের মধ্যে নতুন করে আবারও কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন এর আগে সেই তমরু সীমান্তে মটারশেল বিস্ফোরণে সেখানে 2 রোহিঙ্গা সহ বেশ কয়েকজন 2 রোহিঙ্গা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো সেই সাথে আসলে নতুন করে আপনি জানেন এখানে বান্দরবানের জেলা প্রশাসক এবং বান্দরবানের পুলিশ সুপার সেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং বলেছিলেন যে যেহেতু সেই তমরু সীমান্তে অর্থাৎ যে বাংলাদেশে আছে যারা আছে তাদেরকে অন্য একটি জায়গায় কিভাবে পুনর্বাসন কিংবা স্থানান্তর করা যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন এবং মোটামুটি একটি তালিকা তৈরি করাও কথা ছিল, কিন্তু ইতিমধ্যে সেটি এখনো পর্যন্ত শেষ হয়নি। তবে এখনো পর্যন্ত তারা অর্থাৎ সেই জায়গায় আছে। আমি বেশ কয়েকজন স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের মধ্যে যে আগে থেকে যে আতঙ্ক রয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে। যে বারবার ওই পারে যে মিয়ানমার সেনাবাহিনী এবং মিয়ানমার আরাকান আর্মির সাথে যে সংঘর্ষ চলছে সেটির কারণে সীমান্ত এলাকার মানুষরা বেশ আতঙ্ক রয়েছে। তারা স্কুলে যেতে পারছে না। আপনি জানেন সেখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে কুতুপালং কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। তো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে সেখানকার মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি রয়েছে। সেখানকার যারা যে সকল কৃষক রয়েছে অর্থাৎ আপনি জানেন নো ম্যান্স ল্যান্ড অর্থাৎ সীমান্ত কাঁটাতারের পাশে কিন্তু সেখানে যে বাংলাদেশিদের যে ধান
ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতে তারা যেতে পারছে না। এর আগে আমরা দেখেছি সীমান্ত এলাকায় গরু চড়াতে গিয়ে সেখানে স্থলমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি আহত হয়েছে। তো আসলে সবকিছু মিলে হচ্ছে যদি বলতে হয় তাহলে সীমান্ত এলাকায় বিজিবির যে নিরাপত্তার কথা যদি বলতে হয় তাহলে বিজিবি আগের চেয়ে তারা যে অতিরিক্ত ফোর্স ডিপ্লয় করেছেন, শুধু তুমরু সীমান্ত নয়, আপনারা যারা নৌখিয়াত আঞ্জুমানপাড়া সীমান্ত, টেকনাফ সীমান্ত সবকটি পয়েন্টে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। কক্সবাজার থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। লক্ষ্মীপুরের সন্ত্রাসীদের গুলিতে বশিরপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটোয়ারি নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বশিরপুরের পদ্মদিঘির পাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মদিঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন আলাউদ্দিন পাটোয়ারি। এ সময় মুখোশ পরা 5 থেকে 6 জন সন্ত্রাসী তাকে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকা আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। বাসায় আসতেছে ওখান থেকে তারা গুলি করছে, সে মারা গেছে। একটা লাশ মারামারি হয়েছে বা গুলিবিদ্ধ হয়েছে আমাকে জানানো হয়েছে। আমি সেটি তাৎক্ষণিক শুনেই আমি শোনা মাত্রই আমি এখানে এসেছি। এসে আমি দেখলাম তার শরীরে বিভিন্ন দাগ আছে, বা এটা গুলির দাগ না কি দাগ বা কি বিষয়, এটা আমাকে দেখতে হবে। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ঘটনায় কোনো মামলা এই পর্যন্ত করা হয়েছে কিনা আর কাউকে আটক করতে পেরেছে কিনা পুলিশ? আসলে রাত 9:30 থেকে 10টার মধ্যে লক্ষ্মীপুরের যে বশিকপুরের রশিদপুর এলাকায় পদ্মা দিঘির পাড় এলাকায় যে ইউনিয়ন যুবলীগের যে সহসভাপতি আলাউদ্দিন পাটোয়ারি গুলিবিদ্ধ হয়ে গতকাল তাকে মেরে ফেলছে দুর্বৃত্তরা। পরে এই যে এখন কিন্তু তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ময়নাতদন্ত যে পোস্টমর্টম রিপোর্ট সেটি শুরু করা হয়নি, সেটি কিছুক্ষণ পরে শুরু করা হবে, এমনটি বলেছেন এখানকার যে সদর হাসপাতাল আবাসিক চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার আনোয়ার হোসেন। তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, আসলে আলাউদ্দিনের গায়ে কয়েকটি গুলির চিহ্ন তারা পেয়েছেন এবং পোস্টমর্টম যে রিপোর্টের পরে তারা বলতে পারবেন যে কয়টি গুলি লেগেছে তার শরীরে, এমনটি চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক যে লক্ষ্মীপুরের জেলা যুবলীগ, আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে এবং অনতিবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ করেছে এবং যে তাদের যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। যদিও যে স্থানীয় আওয়ামী লীগের দাবি যে বিএনপি জামাত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনটি তারা দাবি করেছেন। আসলে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে আধিপত্য বিস্তার এবং যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এই ধরনের যে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছে পুলিশ এবং স্থানীয়রা। তবে আমি এই বিষয়ে কথা বলেছি কিছুক্ষণ আগেও পুলিশ সুপার যে মাহফুজুজ্জামান আশরাফের সাথে। তিনি বলছেন ইতিমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তারা হাসপাতালে পাঠিয়েছেন এবং এই ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে তারা তদন্ত করছেন এবং জড়িত যারা রয়েছেন যে যত বড়ই হোক তাদেরকে আইনের আওতা আনা হবে এবং তাদেরকে গ্রেপ্তারের যে আশা করছেন পুলিশ সুপার যে যিনি রয়েছেন তিনি আমাকে এটি নিশ্চিত করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত যে মামলার বিষয়টি সেই মামলা হয় নাই, কিছুক্ষণ পরে মামলা হবে এমনটি আমাদেরকে চন্দ্র থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি যে মুসলিউদ্দিন তিনি নিশ্চিত করেছেন। তো আসলে এই বিষয় কিন্তু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি দলীয় নেতা কর্মীদের মধ্যে এক ধরনের যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে রয়েছেন। তবে যে আলাউদ্দিন যে পাটোয়ারি যে সাবেক ইউপি চেয়ারম্যান, বশিরপুর ইউপি চেয়ারম্যান যে কাশিম জাহাদি রয়েছে, তার সেকেন্ড ইন কমান্ড হিসাবে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, এমনকি এখানকার এলাকাবাসী আমাকে জানিয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আলাউদ্দিনের বিরুদ্ধে যে 2টি হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়। তো তা এই বিষয়ে কিন্তু তারা মূলত এই হত্যাকাণ্ডের বিষয়টি তারা নিয়ে কি কারণ তাকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বা এটার সাথে অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করছে পুলিশ এবং তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তবে আজকেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা ডাকা হয়েছে। এই প্রতিবাদ সভা থেকে তারা মূলত এই যে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ করবেন এবং ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা দাবি জানিয়েবেন, এমনকি আমরা বলছেন। তো এই ছিল আমার কাছে আলাউদ্দিন হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।
বিচারাধীন ও তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে কথা বলে আদালত ও দুদককে প্রভাবিত করার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল লিজিং, যা পরোক্ষভাবে পিকে হালদারের মতো দুর্নীতিবাজদের রক্ষা করার অপচেষ্টা বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রসিকিউশন। দুদকের মামলায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের নানান ক্ষয়ক্ষতি তুলে ধরে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পুরানা পল্টন অফিসে করা সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। ইন্টারন্যাশনাল লিজিং সহ 4 প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদার চক্রের বিরুদ্ধে। চক্রের মাধ্যমে শুধু ইন্টারন্যাশনাল লিজিং থেকে লুটের অভিযোগ 2,500 কোটি টাকা। আর অনুসন্ধানে নেমে প্রতিষ্ঠানটি থেকে 1400 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এইসব অভিযোগে পিকে হালদার চক্রের অর্ধশত সদস্যের বিরুদ্ধে 23টি মামলা করা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অভিযোগ করছে এইসব মামলায় অ্যাকাউন্ট ফ্রিজ করায় অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠান। দুদকের যে এফআইআর করেছে আপনারা দেখেছেন মরা ব্যক্তির নাম আছে। আমি বললাম মরা ব্যক্তির নাম আছে, আপনারা ফাইন্ড ইট আউট। 2 হচ্ছে এমন লোক আছে বোর্ডে সবার নাম আছে, আবার বোর্ডের লোক তার নাম নেই। দুদকের প্রসিকিউশন বলছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলেও তাতে টাকা জমা করা যায়, আদালতের আদেশে সীমিত লেনদেনও করতে পারে। ইনভেস্টিগেটিং এজেন্সিকে যদি ওনার পছন্দ না হয় বা ওনার উপর যদি আস্থা না থাকে উনি আদালতে যাবে, কিন্তু বিচারাধীন বিষয়ে তদন্ত বিষয়ে এই ধরনের বক্তব্য দেওয়া মানে একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা। ভারতে গ্রেপ্তার পিকে হালদারকে আগামী বছর ফেরত দেওয়া হবে, এমন খবরে সংশ্লিষ্ট অনেক মহল সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছে দুদকের আইনজীবী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক মারধরের মামলার আসামিকে পদোন্নতি দিয়েছে রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। বিএমডি এর সচিব শরীফ আহমদের সই করা এই চিঠি বিএমডি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 26শে মার্চ এক অফিস আদেশে মোট 31 জনের পদোন্নতি দেওয়া হয়। এই তালিকায় 14 নম্বরে আছেন সাংবাদিকদের উপর হামলার মামলার আসামি সেলিম রেজার নাম। বিএমডি এর সদর দপ্তরে অফিস সহায়ক থেকে তাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গত 5 সেপ্টেম্বর সকালে বিএমডি এর কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তার ক্যামেরা পার্সন। ওই মামলায় এজাহারভুক্ত 3 নম্বর আসামি সেলিম রেজা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সেলিম রেজা, তাকে কিভাবে কোন প্রক্রিয়ায় পদোন্নতি দেওয়া হচ্ছে? এই বিষয়টি গেল 5 সেপ্টেম্বর কিন্তু রাজশাহীতে যে এটিএন নিউজের প্রতিবেদক বুলবুল হাবিব এবং ক্যামেরা পার্সন রবিউল ইসলাম নিউজ করতে যাওয়ার ফলে কিন্তু তাদের উপরে ক্ষিপ্ত হয়ে বিএমডি কর্তৃপক্ষ অর্থাৎ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষর যারা রয়েছেন তারা সেখানে কর্মচারী এবং সেখানে অভিযোগ ছিল যে সেখানে ইডি আব্দুর রশিদের নেতৃত্বেই কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়েছিল এবং এর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছিল 10 জনের নাম উল্লেখ করে। কিন্তু মামলা করার পর থেকেই দেখা গেছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাফলতির কথাই যদি সুস্পষ্টভাবে বলি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাফলতি ছিল। কারণ মামলা করার প্রায় 10 থেকে 15 দিনের মাথা থেকে মাত্র 2 জনকে আটক করা হয়েছিল এবং তারা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে 2 জনকে আটক করা হয়েছিল। ভান্ডাররক্ষক হচ্ছে স্টোর কিপার জীবন এবং চালক সবুরকে আটক করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন থাকে যে যেখানে একজন এখানে ভিডিও ক্যামেরা ফুটেজে দেখা গেছিল যে কারা হামলা করছে, কিভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং এখানে যে ক্যামেরা পার্সন রবিউল ছিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সে গুরুতর অসুস্থও ছিল। কিন্তু এই ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী এবং সেখানে কিন্তু গোয়েন্দা সংস্থার একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সবগুলো বিষয়টি জানতেন। জানার পরও একজন মামলায় যারা জানতে চাচ্ছি সেলিম রেজাকে গ্রেফতার করা যাচ্ছে না কেন? পুলিশ আপনাদেরকে কিছু জানিয়েছে কিনা? এখানে আমি সে বিষয়টি আসতে যাচ্ছি যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রয়েছে, এর আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে সাংবাদিকদের প্রতি যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হবে এবং সুস্পষ্ট বিচারের আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু এখন ওই সেলিম রেজা কোন শক্তির বদলতে আর কি সে গ্রেপ্তার হচ্ছে না সেটি এখন প্রশ্নের বিষয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং আরেকটি বিষয় যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বারবার কিন্তু বলে আসছিল যে তারা বিষয়টি নিয়ে তাদের একটি তদন্ত কমিটি করবে, কিন্তু যখন সাংবাদিকদের পক্ষ থেকে মামলা করা হয়েছিল তখন তারা
তারা বলেছিল যে তারা আর কোনো তাদের যে ইন্টারনাল একটি তদন্ত কমিটি গঠন করার কথা ছিল সেটি আর তারা করছে না, যার ফলে তারা এখানে যে যারা হামলা করেছিল সাংবাদিকদের প্রতি তারা কিন্তু যে উপর মহলের অর্থাৎ এখানে যারা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশে কিন্তু হামলাটি ঘটনা করা হয়েছিল। এবং এখানে 1 নম্বর আসামি যে আব্দুর রশিদ রয়েছেন তাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা সচিবালয় থেকে কোনো প্রকার নোটিশ দেওয়া কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার ধারের কাছে যেতে পারছে না। অর্থাৎ এখানে সুস্পষ্টভাবে বারবারই প্রশ্ন আসছে এবং এই কারণে কিন্তু রাজশাহীর রাজপথে একাধিকবার সাংবাদিক, বিভিন্ন সংগঠন এবং সাংবাদিকরা কিন্তু আন্দোলন করেছে, মানববন্ধন করেছে, বিক্ষোভ কর্মসূচি করেছে, কিন্তু ফলাফল যেটি হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী বরাবরই কেন যেন নীরব একটি ভূমিকা পালন করছে। তারা এখানে কিন্তু মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায় প্রতিনিয়ত, এখন যেহেতু সাইবার ইউনিট আছে রাজশাহীতে, প্রতিনিয়ত কিন্তু জানা যায় যে একটি মানুষ কোথায় তাদের গতিবিধি মনিটর করা যায়, সেই আপডেট ইকুইপমেন্ট কিন্তু র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। কিন্তু তারপরেও যে প্রশ্নটি করেছিলাম এই পদোন্নতির বিষয়টি, এই বিষয়টি নিয়ে বরেন্দ্র কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো কথা বলেছে কিনা, আনুষ্ঠানিক কোনো কথা হয়েছে কিনা, যে এই যে একটি আসামির না তার পদোন্নতি ঘটলো এই বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য দিয়েছে তারা? তারা অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি, তবে আমরা ইন্টারনালি বা অফ দ্য রেকর্ড যে কথাটি হয়েছে সেটি হচ্ছে সেখানে বারবার বলা হয়েছে যে এটি আগের একটি প্রক্রিয়াধীন বিষয় ছিল, যেটি কিন্তু একটি ফলাফল, এটির ফল। এটি তারা বলছিল যে যে পদোন্নতিটা হয়েছে এই পদোন্নতির বিষয়টি অনেক আগের বিষয় এবং এটি আর যে ঘটনাটি ঘটেছে, সাংবাদিক লাঞ্ছিত যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে 5 সেপ্টেম্বরে, যার ফলে এটি একটি প্রক্রিয়াধীন বিষয় ছিল, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যখন এই ধরনের ঘটনা ঘটে একজন চিহ্নিত আসামির ক্ষেত্রে, তখন তাদের পদোন্নতিতে কেন আটকানো হলো না বা তাদেরকে কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়। রাজশাহী থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মুস্তাফিজুর। পাবলিক পরীক্ষা এলেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্নপত্র দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এবারের এসএসসি পরীক্ষা ঘিরে এমন ঘটনা অর্ধশতাধিক। উত্তরা থেকে গ্রেপ্তার করা প্রশ্নপত্র পেতে এদের সঙ্গে অর্থ লেনদেন করা অভিভাবকদেরও আনা হবে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র লাগবে কিনা জানতে চেয়ে বেশ কিছু ফেসবুক পেজে দেয়া হচ্ছে পোস্ট। আগ্রহীদের বলা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করতে। গুগল থেকে আগের পরীক্ষার প্রশ্নপত্র নামিয়ে এডিট করে নতুন প্রশ্ন বলে দেয়া হচ্ছে ইনবক্সে। মোবাইল ব্যাংকিংয়ের নম্বর পাঠিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। আমরা ফেসবুকে গ্রুপে পোস্ট দেখে আমরা মাথায় এগুলো আসে, ইউটিউবে দেখে তারপর আমরা ওখান থেকে গুগল থেকে বা ইউটিউব থেকে বা কোনো পেজের পোস্ট দেখে আমরা ওখান থেকে স্ক্রিনশট মেরে স্টুডেন্টদের দিয়ে টাকা নিই। এমন একটি গ্রুপে পরীক্ষার্থী সেজে যোগাযোগ করে গোয়েন্দা পুলিশ। ভুয়া প্রশ্নপত্র নিয়ে দেয়া হয় টাকাও। পরে অবস্থান শনাক্ত করে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তদের। গোয়েন্দারা বলছেন গ্রেপ্তার সাব্বির ও মাসুম দুজনই এসএসসি পাস। নিজেদের পরীক্ষার সময় এমন পোস্ট দেখে যোগাযোগ করে অর্থ খুইয়ে নিজেরাই জড়িয়ে পড়েন প্রতারণায়। ধরা না পড়তে ফোন ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দুটোই খোলেন ফেক আইডি দিয়ে। চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা প্রশ্ন পাওয়া যাবে, এটা করবে, যার কাছ থেকে যে পরিমাণ টাকা 5,000 3,000 টাকা নিয়েছে, কিন্তু দেখা গেছে আসলে ওই প্রশ্নের সাথে পরীক্ষার কোনো এটা মিল ছিল না। টিভি বলছে শুধু শিক্ষার্থী নন, এই চক্রের সঙ্গে যোগাযোগ করেছেন অভিভাবকেরাও। প্রতারকদের মোবাইল ব্যাংকিং হিসাব বলছে এবারের এসএসসি পরীক্ষা চলার সময় লেনদেন হয়েছে অর্ধশতাধিক। একদিকে প্রশ্ন যদি সত্য হয় তাহলে পরীক্ষাটা বাতিল হয়ে যাবে, আর প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে আপনি অযথা টাকা খরচ করবেন। তাহলে আমাদের বিনীত অনুরোধ হলো যে এই ধরনের কেউ অফার করলে তাকে আমাদের পুলিশের কাছে ধরিয়ে দেন। প্রতারকদের পাশাপাশি যেসব অভিভাবক প্রশ্নপত্র নিতে অর্থ লেনদেন করেছেন তাদেরও আইনের আওতায় আনার কথা বলেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 বছর ধরে থাইল্যান্ডের জেলে বন্দী অন্তত 20 জন বাংলাদেশি। মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে 3 জনের পরিবার। তবে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বলছে আটকের কোনো তথ্য নেই তাদের কাছে। সেক্ষেত্রে আবেদন পেলে বিষয়টি থাইল্যান্ড সরকারকে জানানো হবে বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 2015 সালে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় আসে থাইল্যান্ডের জঙ্গলে শতাধিক গণকবরের সন্ধান পাওয়ার খবর। সীমান্তবর্তী সেসব গণকবর থেকে উদ্ধার করা হয় কয়েকশো বাংলাদেশি ও রোহিঙ্গার মরদেহ। সে সময় বন্দি শিবির থেকে উদ্ধার করা হয় আরও 700-র মতো বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে, যাদের বেশিরভাগই পাচারকারীদের প্রলোভনে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ড সীমান্তে আটক হন। থাইল্যান্ডের জেলে 10 বছর ধরে বন্দী কক্সবাজারের মহেশখালীর মকসুদ, সিদ্দিক ও মোজাহের।
তাদের দেশে ফেরাতে 28 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেন স্বজনেরা। অনেক মানুষ পাশে অনেক মানুষ ক্ষতি করছে, ঠেকা লই আর গায়ে না এখন তোমরা মানে সরকারের বাপে ওকে আনতে হবে। তাদের দাবি, চাকরির আশায় দালালদের মাধ্যমে 2013 সালে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেন আরও অনেকে। পরে তাদের থাইল্যান্ড সীমান্তে নামিয়ে দিয়ে জঙ্গলে আটকে রাখে পাচারকারীরা, আদায় করে 2 থেকে 3 লাখ টাকা করে মুক্তিপণ। এখন পর্যন্ত তারা কোনো ফলাফল পায়নি, তাই আজকে তারা আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। থাইল্যান্ডে আমার বিভিন্ন অ্যাক্টিভিস্টদের সাথে কথা বলে আমরা পেয়েছি প্রত্যেক জেলে, থাইল্যান্ডের প্রত্যেক জেলে গড়ে 10 জন করে অ্যাটলিস্ট বাংলাদেশে আছে। 2019 সালে থাইল্যান্ডের বন্দিদশা থেকে দেশে ফেরা এক ব্যক্তির মাধ্যমে জানা যায় আরও 20 জনের বেশি বাংলাদেশি আছেন দেশটির কারাগারে। ছবি দেখে তাদের শনাক্ত করেন স্বজনেরা। তবে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস বলছে কোনো বাংলাদেশি সেখানে আটক থাকার তথ্য নেই তাদের কাছে। তাদের কোনো আবেদন এখনো আমাদের দূতাবাসের হাতে এসে পৌঁছে নাই। যদি আসে আমরা অবশ্যই সেই বিষয়ে খোঁজখবর নেব। এই ধরনের কোনো ঘটনা ঘটলে থাইল্যান্ড কর্তৃপক্ষ কিন্তু আমাদের দূতাবাসে চিঠি দিয়ে জানায় দেয়। আগে আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করি ওই নাগরিকরা বাংলাদেশি কিনা। যদি বাংলাদেশি হয় তখন তাদেরকে আমরা এখান থেকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট দিয়ে দেশে পাঠানোর উদ্যোগ নেই। এখানে তো মূল দায়িত্ব কিন্তু ফরেন মিনিস্ট্রির, অর্থাৎ যেহেতু ওরা যদি ওখানে ওয়ার্কিং পিপল যদি থাকে, মাইগ্রেন্ট ওয়ার্কার যদি থাকে, তো আমাদের যা করণীয় আছে ওটা ইনশাল্লাহ আমরা করব। কিসের জন্য জেলে আছে, যদি ড্রাগস অ্যাফেয়ার যদি কিছু একটা হয় তাহলে তো কঠিন অবস্থা, এটা তো জেনে বুঝে যাবে। ভুক্তভোগীদের স্বজনেরা বলছেন পাচারকারীদের বেশিরভাগই এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছরের বেশি সময় পর তৈরি পোশাক খাতে রপ্তানিতে বড় পতন হয়েছে চলতি মাসে। সেপ্টেম্বরে 60 থেকে 70 কোটি ডলার কমতে পারে আয়। একই সাথে সম্প্রতি কমছে রপ্তানি আদেশও। ব্যবসায়ীরা বলছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের বাজারে। তাদের আশঙ্কা আগামী কয়েক মাসেও রপ্তানি নিম্নমুখী থাকতে পারে। বিদায়ী অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক থেকে। 35% বেশি প্রবৃদ্ধিতে পোশাকে আয় হয় 4,261 কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম 2 মাস জুলাই ও আগস্টে রপ্তানি হয় যথাক্রমে 337 কোটি এবং 374 কোটি ডলারের পোশাক। কিন্তু চলতি মাসে পরিস্থিতি ভিন্ন। গত বছরের সেপ্টেম্বরে যেখানে পোশাক খাতে আয় ছিল প্রায় 342 কোটি ডলার, সেখানে এবার চলতি মাসের 26 দিনে আয় 251 কোটি ডলার। মাস শেষে আয় 300 কোটি না ছাড়ানোর শঙ্কা শিল্প মালিকদের। আমাদের মার্কেট শেয়ারটাকে বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছিল, আমরা বার্গেনিং করার মতো একটা সুযোগ কিন্তু তৈরি করতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ করে আবার বিশ্বমন্দার কারণে এই অর্ডার স্লো হয়ে যাওয়ার কারণে সেই সুযোগই কিন্তু আমাদের হাতছাড়া হয়েছে। সেটা আপাতত নেই। একটা শঙ্কা দাঁড়িয়েছে যে আমাদের যে রপ্তানির গ্রোথ যেটা হচ্ছিল সেইটা তো কন্টিনিউ করবে বলে আমাদের কাছে আর মনে হচ্ছে না। ইনফ্লেশনের কারণে ওদের ফুডের প্রায় সব দেশে বেশি, ওটা ফার্স্ট প্রায়োরিটি তাদের, বাঁচতে হবে ফ্যাশন। ওই হিসাবে তাদের অনেক অর্ডার কাট ডাউন হয়েছে, আমাদের হেল্প হয়েছে। যেগুলো অর্ডার আসার কথা সেগুলো আসে নেই। তারা অনিশ্চিত আছে কখন যুদ্ধ ছাড়বে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে এটা চলবে। জানুয়ারি থেকে হয়তো কিছুটা উন্নত হতে পারে। রপ্তানি বাজারের পোশাকের জন্য কাঁচামাল আমদানিতে কারখানাগুলোকে বিজিএমইএ ও বিকেএমইএ থেকে ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি নিতে হয়। এই ইউডির সংখ্যাও সম্প্রতি অনেকটাই কমেছে। অর্থনীতিবিদদের মতে পোশাকের রপ্তানি আয়ের এই নিম্নমুখী প্রবণতা সাময়িক, তবে এতে অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার যোগানে টান পড়বে। মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে আমি মনে করি না যে বাংলাদেশের তৈরি পোশাক খাত বলি বা সার্বিকভাবে রপ্তানি বলি এটা অনেক বড় ধরনের ঝুঁকির ভিতরে আছে। কিন্তু সাময়িকভাবে আমাদের এই যে এখন রপ্তানির আদেশ এটা কিছুটা হলেও কমেছে, বিশেষত ইউরোপিয়ান বাজারের ভিতরে কমেছে। তো সেই জায়গাটায় আমাদের বিশেষ নজর দেওয়ার জায়গাও আছে। রপ্তানির চাকা সচল রাখতে নতুন নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি কৃত্রিম সুতার বৈচিত্র্যময় পোশাকে জোর দেওয়ার তাগিদ তাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সালে সেই ভয়াবহ বিস্ফোরণে হতাহতের পাশাপাশি মাটির সাথে মিশে যায় ঐতিহ্যবাহী অসংখ্য স্থাপনা। তবে এরপর আবার ঘুরে দাঁড়াচ্ছে লেবানন। সংস্কার কাজে আবারও ব্যবহৃত হচ্ছে প্রাচীন ঘরানার সেই টাইলস।
18 শতকে স্পেন থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয়েছিল এর যাত্রা। পরে চাহিদা কমলেও হাতে গোনা কজন কারিগর আজও ধরে রেখেছিলেন এই শিল্প। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠী আজ সকালে কল্পারম্ভে ঘট স্থাপন, অকাল বোধন, অধিবাস শেষে আমন্ত্রণ জানানো হবে দেবীকে। দশমী পর্যন্ত 5 দিন থাকছে পূজার নানা আনুষ্ঠানিকতা। কাল মহাসপ্তমী, এরপর 3, 4 ও 5 অক্টোবর মহাঅষ্টমী, মহানবমী এবং শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে এবার সারা দেশে 32,168টি মণ্ডপে পূজা হচ্ছে। এবার দেবী দুর্গা মর্তে আসছেন হাতিতে চড়ে, বিদায় নেবেন নৌকায়। দুর্গোৎসব নিয়ে জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। কিন্তু দুর্গাপূজার আয়োজন চলছে সকাল থেকে, আর যেমনটি আমরা দেখছি যে আজকে শুরু হচ্ছে ষষ্ঠীর আয়োজন। আর কি কি থাকছে আজকের আয়োজনে? আজকে মহাষষ্ঠী, আজকের মধ্য দিয়েই বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হলো। সকাল থেকে আমরা আসলে এই ঢাকেশ্বরী প্রাঙ্গণ একটু ফাঁকাই দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু এখানে বেশ ভক্তের সমাগম ঘটেছে। আর এখন যেটি অনুষ্ঠিত হচ্ছে বেল ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে দেবীর পর্দা উন্মোচন কিন্তু হবে বেলা 2টার দিকে। সন্ধ্যার দিকে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। আর এছাড়া সকাল 9:57 কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হওয়ার কথা, যেটি ষষ্ঠীর আচার আনুষ্ঠানিকতার মধ্যেই পড়ে। তাই আমরা ধারণা করছি যে দুপুর 2টা থেকেই কিন্তু আসলে ভক্তদের যে মূল জনসমাগম বা স্রোত সেটি শুরু হবে। সকালের আনুষ্ঠানিকতায় কিন্তু আসলে দেবীকে দর্শনের কোনো সুযোগ নেই, সেটির জন্য কিন্তু ভক্ত সমাগম কিছুটা কম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক ভক্তরা উপস্থিত হয়েছেন, তারা সকালের বেল ষষ্ঠী পূজায় অংশগ্রহণ করেছেন। এবং এখানে কিন্তু একটি বেশ উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। আপনি এখানে ঢাকের বাদ্য শুনতে পাচ্ছেন, সেই সাথে শঙ্খের ধ্বনিও শোনা যাচ্ছে। আর ভক্তদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বেশ উচ্ছ্বসিত, কারণ করোনা মহামারীর কারণে গত 2 বছর তারা ঠিক তেমন আড়ম্বরে এই দুর্গোৎসব পালন করতে পারেননি। তারা আশা করছেন যে এবার তারা বেশ সাড়ম্বরে দুর্গাপূজা পালন করবেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল পঞ্চগড়ে। পুণ্যার্থীদের নৌকা ডুবিতে সেখানে মৃত্যু হয়েছিল বেশ কিছু সংখ্যক পুণ্যার্থীর। তাদের স্মরণে কিন্তু আজকে বেলা 11টায় এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আর এখানকার মন্দির কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সন্ধ্যায় দেবীর বোধন ও অধিবাস হবে, অর্থাৎ যেটিকে আমরা অকাল বোধন বলি। আপনি জানেন যে শারদীয় দুর্গাপুজো কিন্তু আসলে বসন্তকালে হওয়ার কথা। একটি বিশেষ কারণেই কিন্তু হিন্দু পুরাণে যেটি বলা হয়েছে, একটি বিশেষ কারণেই দেবীকে এই শরৎকালে মর্তে ডেকে আনা হয়েছিল। সেই কারণেই কিন্তু এই সময় এই বোধনটিকে অকাল বোধন বলা হয়, এবং সেই অকাল বোধন কিন্তু সন্ধ্যায় সেই পুজো অনুষ্ঠিত হবে, সেই আচার অনুষ্ঠিত হবে। তারপর থেকে কিন্তু দেবীর মুখ দর্শন করতে পারবেন। যদিও আমাদেরকে ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ভক্তদের জন্যই তারা বেলা 2টা থেকেই দেবীর মুখ দর্শন করার সুযোগ সবাইকে দিবেন। এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এই ঢাকেশ্বরী মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসব উদযাপন। এই ছিল সবশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। এবার আমরা যাচ্ছি চট্টগ্রাম ও কিশোরগঞ্জ, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রাম জেএমএসএন হল থেকে যুক্ত হচ্ছেন অনুপম শীল। অনুপম, এই মুহূর্তে পূজার আয়োজন কেমন দেখছেন? আমরা ঢাকেশ্বরী মন্দিরে পূজার আয়োজন দেখছিলাম, এ বিষয়ে জানাবেন। ইতোমধ্যে এই বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে প্রাণের উৎসব, সবচেয়ে যে আনন্দের উৎসব দুর্গা উৎসব, সেটি শুরু হয়েছে। আমরা এখন জেএমএসএন হল প্রাঙ্গণে আছি।
আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে ইতোমধ্যে যে পূজার যাবতীয় যে প্রস্তুতি বা শেষ মুহূর্তের যে কার্যক্রম পুজো শুরু করার জন্য সেটি চলছে। এখানে যে পূজাটি এটি মূলত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হয় এবং এটি চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মণ্ডপ এবং এই পূজা মণ্ডপকে ঘিরে শুধুমাত্র যে দুর্গাপূজা বিষয়টি সেরকম নয়, এখানে পূজার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিশেষ করে ধর্মীয় সঙ্গীত, তারপর গীতা পাঠ, চণ্ডী পাঠ, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে প্রতিদিনই অতিথি হিসেবে আসেন, ধর্মীয় আলোচনা হয় এবং বেশ এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন দুস্থ এবং যারা সুবিধা বঞ্চিত তাদেরকে এখান থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা এই পুজো উপলক্ষে করা হয়ে থাকে। এবার চট্টগ্রামে মোট 2000টির মতো দুর্গা মণ্ডপে পূজা হচ্ছে এবং এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ভেতরে রয়েছে 282টি এবং এই পূজা মণ্ডপগুলোতে যাতে নির্বিঘ্নে পূজা হয় সেজন্য নানা ধরনের প্রস্তুতি, একেবারে বলা যায় যে আটঘাট বেঁধে এই প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি যে ক্যামেরা সেটি সংযোজন করা হয়েছে, নিজস্ব একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি আলাদা কার্যক্রম গ্রহণ করেছে। তারা একটি সার্বজনীন সম্প্রীতি কমিটি নামে একটি কমিটি গঠন করেছে। এই কমিটি প্রত্যেকটি এলাকা ভিত্তিক আলাদা আলাদা এই কমিটির উইং রয়েছে এবং তারা প্রত্যেকটা মন্দিরকে কেন্দ্র করে এই কমিটি কাজ করবে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়। এবং গত বছর আমরা দেখেছি যে এই পূজাকে ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঘটেছে, চট্টগ্রামেও হয়েছিল। সেই বিষয়টিকে মাথায় রেখেই মূলত এই কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে বিভিন্ন জনপ্রতিনিধি, তারপর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও আমরা দেখছি যে শিক্ষক বা বিভিন্ন স্তরের পেশার মানুষকে এখানে রাখা হয়েছে। আর মেট্রোপলিটন পুলিশ বলছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল সাইট যেগুলো আছে, বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এই সমস্ত জায়গায় যাতে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু না যায় সেটি তারা মনিটর করছে এবং কেউ যদি এরকম কিছু দেখে বা গুরুত্বপূর্ণ মনে করে তাহলে পুলিশকে জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অনুপম, চট্টগ্রামের আয়োজন খুব উৎসবমুখর মনে হচ্ছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। আমরা পূজার প্রস্তুতির খবর জানছিলাম, কিশোরগঞ্জে কেমন প্রস্তুতি হয়েছে, কয়টি মণ্ডপের আয়োজন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এই বিষয়গুলো তো জানাবেন। যে কিশোরগঞ্জে মোট 435টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। গেল বছর করোনা মহামারীর প্রভাব ছিল, কিছু বাধ্যবাধকতা ছিল অনুষ্ঠান আমেজের। 460টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল গেল বছর, এবার বেড়েছে। আর এই যে যখন আসলে এই মানে নদীর চরে কাশফুলের এই শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল, ঠিক তখনই এই শারদীয় দুর্গোৎসব। আর কিশোরগঞ্জের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মানে যারা হিন্দু ধর্মাবলম্বী লোকজন রয়েছেন তাদের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে। আমরা দেখেছি যেমন আপনার বিভিন্ন যে এই রং তুলির আচরে যখন দেবীকে ফুটিয়ে তোলা হয়েছিল, বিভিন্ন দেবদেবীকে, কিংবা এই মার্কেটগুলিতে তাদের যে কেনাকাটা, মোট কথা সব মিলিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যে মানে উৎসব আমেজ, এটা আসলে চোখে পড়ার মতো ছিল। আর আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আমি যদি বলি, পুলিশ সর্বোচ্চ সতর্কতার সহিত এই পূজা মণ্ডপগুলিতে পাহারা বসিয়েছে। এখানে পুলিশ রয়েছে, আনসার রয়েছে, সাদা পোশাকে পুলিশও রয়েছে। পাশাপাশি যে আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবক যে কর্মী পর্যাপ্ত পরিমাণে, এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এরকম তথ্য দেওয়া হয়েছে। এবং আমরা এসে দেখেছি আজকে মহাষষ্ঠী, দেবী হাতিতে চড়ে এই মর্তে আগমন করবেন এবং আগামী এই কয়েকদিনের মধ্যেই তিনি বিসর্জনে যাবেন। সব মিলিয়ে কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে। যেভাবে কাশফুলের যে শুভ্রতা, এই শুভ্রতা এই হিন্দু ধর্মাবলম্বী লোকদের মধ্যে রয়েছে, একটা উৎসব আমেজ। সব মিলিয়ে আসলে আমি যদি বলতে চাই তাহলে করোনা মহামারীর পর এইবারই প্রথম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পূজার খবর জানাচ্ছিলেন এবং বিভিন্ন পূজা মণ্ডপের সামনে থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদিতে বসেছে ঢাকঢোলের হাট। ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্র সহ যন্ত্রীদের ভাড়া করে নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন পূজার আয়োজকেরা।
ঢাক, ঢোল, কাশি, সানাই আর বাঁশির শব্দে মুখর কিশোরগঞ্জের কটিয়াদের ঢাকের হাট। বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করছেন যন্ত্রীরা। এর মধ্যে চলছে দরদাম। বায়না ঠিক হলেই যন্ত্রসহ বাদকদের সঙ্গে নিচ্ছেন আয়োজকরা। মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা। প্রতিবছর দুর্গাপূজার আগে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকি ও যন্ত্রীরা হাজির হন এ হাটে। পূজার আয়োজকরাও আসেন দূর দূরান্ত থেকে। আমি 4 বছর ধরে আসতেছি, এর আগে আমার বাবা আসতো, আজ আমরা 4 জন আসছি। আমরা সিলেট বিয়ানীবাজার থেকে আসছি, এখানে কুট্টাদি বাজার প্রতি বছর আসি। আমার বাপ দাদাও আসছে, আমার পৈ দাদাও আসছে, সবাই আসছে। জনপ্রতি 15 থেকে 20 হাজার টাকা এবং পুরো যন্ত্রদল নিতে গুনতে হয় 1 লাখ টাকা পর্যন্ত। দর ঠিক হলেই আয়োজকদের সাথে রওনা হচ্ছেন বাদকরা। 10টা 20টা ডাক এবং বাদক আমরা শুনে যেই বাদ্যযন্ত্র আমাদের কাছে ভালো লাগে সেটা আমরা বায়না করি। প্রতি বছর এখানে আসি ডাক ভাড়া করতে আমরা দুর্গা উৎসবের জন্য। এবার আমি ভাড়া নিচ্ছি 17,000 টাকা দিয়ে। স্থানীয়রা জানান, প্রায় 500 বছরের পুরনো এই ঢাকঢোলের হাট পরিণত হয়েছে সব ধর্মের মানুষের মিলন মেলায়। তো সারা বাংলাদেশ থেকেই এই ডাকের বাজারে আইসা ডাক বাইনা করে বা ডাক কিনে ওরা নিয়ে যায়। এখানে হিন্দু মুসলমান সবাই এই ঢাকি কেনা বেচার মধ্যে সবাই জড়িত হয়। এখানে একটা আনন্দ উল্লাস হয়, এখানে একটা মেলা জমে যায়। দূর দূরান্ত থেকে আসা যেসব যন্ত্রী শেষ পর্যন্ত বায়না পান না, তাদেরকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে যাতায়াত ভাড়া দেওয়া হয়। ঢাকিদের কোনো সমস্যা হলে সেটা আমরা দেখি, আর সুবিধা হচ্ছে যে আমরা তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থাও আমরা করি। এই পূজা কমিটি তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। জনশ্রুতি আছে 16 শতকের মাঝামাঝিতে রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজার আয়োজন উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানান। সেই থেকে এই অঞ্চলে ঢাক ঢোলের এই হাটের প্রচলন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় দুর্গাপূজা ঘিরে বাড়ি বাড়ি নানান ধরনের মিষ্টি তৈরির ধুম পড়েছে। দুর্গাপূজার কয়েকদিনের মধ্যেই লক্ষ্মী পূজা থাকায় বৈচিত্র্যপূর্ণ নানা মিষ্টি দ্রব্য তৈরিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। তবে নারকেল গুড় সহ মিষ্টান্ন তৈরির বিভিন্ন উপকরণের দাম বাড়ায় কিছুটা ভাটা পড়েছে উৎসবের আমেজে। শারদীয় দুর্গোৎসবের অন্যতম অনুষঙ্গ নানা পদের মিষ্টি খাবার। অতিথি আপ্যায়নে প্রতিবারের মতো এবারও নাড়ু, লাড্ডু, মোয়া সহ বাহারি মিষ্টান্ন বানাতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। তবে পূজার আনন্দে কিছুটা বাদ সেধেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মিষ্টান্ন তৈরির মূল উপকরণ নারিকেল, গুড়, চিনি, তিল সহ প্রায় সব উপকরণের দাম বেড়েছে দ্বিগুণ। আগের তুলনায় কমেছে বেচা বিক্রি। জিনিসপত্রের দাম বেশি, আমরা কিভাবে কিনবো, মানে আমাদের রোজগার যেভাবে হবে সেভাবে আমরা খরচ এরকম করব। সবার জন্য আমরা কেনাকাটা করতেছি, কিন্তু দাম বেশি, এটাই মানুষের সমস্যা। দাম বেশির জন্য এবার কম করে বাজার হাট করা হচ্ছে। কিনিচ্ছে কম করে, যেটুক না হলে না সেইটুকুই কিনিচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে সবার আনন্দ অটুট রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান পূজা আয়োজকরা। আমাদের সমাজে যারা মানুষজন যারা আছে, এবার তারা ওই পূজাটা করলেও মানে তাদের ভিতরে ওই মানে আনন্দ তৃপ্তিটা নাই। সরকার থেকে যদি আমাদের সমাজের লোকেদের মধ্যে যে যারা একদম অসহায় যারা মানুষগুলো আছে দিনমজুরটা, তাদের যদি একটা ভাতা সিস্টেম থাকতো যে পূজার সময় একটা কিছু দেওয়ার, তেমন হয়তো তারা আরও ভালোভাবে থাকতে পারত। বগুড়ার 12 উপজেলায় প্রায় 3 লাখ সনাতন ধর্মাবলম্বী মানুষের বসবাস। জেলায় এবার 687টি মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসবের। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যার পানি এখনো না নামায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রোপা, আমন সহ অন্যান্য আবাদি ফসল। সেই সঙ্গে শীতকালীন শাকসবজি সহ বিভিন্ন ফসল চাষ নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। বারবার জলাবদ্ধতার কারণ হিসেবে তিস্তা নদীকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়াকে দায়ী করেন ভুক্তভোগীরা। লালমনিরহাটের চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকার কৃষকেরা ঋণ করে বর্গা নেওয়া জমিতে রোপা, আমন, পাট সহ বিভিন্ন ফসলের আবাদ শুরু করেন। কিন্তু এবছর তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হলে লালমনিরহাট সদর সহ 5 উপজেলার 15টি ইউনিয়নে দেখা দেয় বন্যা।
এবছর 4 দফা বন্যায় রোপা আমন সহ বিভিন্ন ফসল আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপর জমিতে পানি জমে থাকায় শীতকালীন সবজি আবাদে দেখা দিয়েছে শঙ্কা, সাথে যোগ হয়েছে ঋণ পরিশোধের বাড়তি দুশ্চিন্তা। চাষবাসগুলো যে করলাম, এখানে তো আমরা দেনাপাতি করে অনেক কিছু করিয়ে নিয়ে মনে করুন যে লোন করিয়ে নিয়ে এগুলো করছি। এক করে 4 বের এই 2 দিন মাটিতে প্রায় 10 থেকে 12,000 টাকা ঋণ করিয়ে কাটছি। এখন যে এটাও খেয়ে গেল, এখন আমরা এই ঋণের টাকাটা কিভাবে আমরা শোধ করব? বন্যা ও জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় তিস্তায় নদী শাসন ও তীর রক্ষা বাঁধ নির্মাণ সহ সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। তিস্তা নদীর খনন মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের প্রতি বছরই আমরা পানি বন্দী হয়ে আসছে। শীতকালীন যেটা সবজি চাষ করব সেটাও আমরা এখন সাহস পাইতেছি না। এদিকে কৃষি বিভাগ বলছে বন্যায় নদী তীরবর্তী প্রায় 7 হেক্টর আবাদি জমির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানান কর্মকর্তারা। আমাদের এখানে 7 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো প্রণোদনা বা পুনর্বাসনের কার্যক্রম আসে তাহলে আমরা তাদের তালিকাও করেছি। তাদেরকে আমরা এই তালিকাভুক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেগুলোর আওতায় নিয়ে আসব। এবার লালমনিরহাটে ৮৬,৫০০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনকে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে রাশিয়ার সঙ্গে যুক্ত করা 4 অঞ্চল নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন তিনি। ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বলেন, পারমাণবিক বোমা ব্যবহারের দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রই তৈরি করেছে। ইউক্রেনের খেরসন, জাপোরজিয়া, দনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট জর্জ হলে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, রাশিয়ার অংশ হতে লাখো মানুষের ইচ্ছাকে সম্মান জানাচ্ছে মস্কো। রাশিয়াকে দমিয়ে রাখতে একটি হাইব্রিড যুদ্ধকে সমর্থন জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে নিজেদের ক্রীতদাসে পরিণত করতে চায় তারা। রাশিয়াকে ভাঙার যে ষড়যন্ত্র তারা করছে তা সফল হবে না। তবে আমরা সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করতে চাইছি না। ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার অনুষ্ঠানে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ তোলেন পুতিন। বলেন, পারমাণবিক বোমা ব্যবহারের দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রই তৈরি করে দিয়েছে। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ব্যবহারকারী রাশিয়া নয়, যুক্তরাষ্ট্র। তাও একবার নয়, 2 বার। হিরোশিমা, নাগাসাকির কথা বিশ্ববাসী ভোলেনি। আসলে পারমাণবিক বোমা ব্যবহারের দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রই তৈরি করে দিয়েছে। এদিকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে রাশিয়ার সঙ্গে যুক্ত করা 4 অঞ্চল নিয়ে কোনো আলোচনা হবে না বলেও জানান তিনি। মুশরিফা নুসাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের 4 অঞ্চলকে রাশিয়ার অংশ করার প্রচেষ্টা এখনও মার্কিন স্বীকৃতি পাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মস্কোর উপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞাও দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনের 4 অঞ্চল খেরসন, জাপোরজিয়া, দনেৎস্ক ও লুহানস্ক যুক্ত হল রুশ ফেডারেশনের সঙ্গে। প্রেসিডেন্ট পুতিন দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। তবে এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রাশিয়ার এই প্রচেষ্টাকে কখনোই স্বীকৃতি দেবে না তার দেশ। এ সময় সেই 4 অঞ্চলে নেওয়া গণভোটকে আন্তর্জাতিক নীতির প্রকাশ্য লঙ্ঘন বলেও অভিহিত করেন তিনি। ইউক্রেনের এলাকাগুলো দখল করার পদক্ষেপ রাশিয়ার আক্রমণাত্মক আচরণের বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র কখনোই এ বিষয়ে স্বীকৃতি দেবে না। ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার তথাকথিত গণভোট এক ধরনের হঠকারী সিদ্ধান্ত। কারণ যুদ্ধে ইউক্রেনের অসংখ্য নাগরিকের যোগদান প্রমাণ করে তারা তাদের দেশকে যে কোনো মূল্যে স্বাধীন করতে চায়। প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরপরই মস্কোর উপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের 4 অংশ দখলে রুশ প্রচেষ্টায় যেসব দেশ, ব্যক্তি ও প্রতিষ্ঠান সমর্থন দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আমরা আজও নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করছি। এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের যারা রাশিয়ার সাথে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সম্পর্ক ধরে রেখেছে। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ন্যাটো মিত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ।
এদিকে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে ইউক্রেন যুদ্ধে জড়িত রাশিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, দেশটির 2টি আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ প্রতিষ্ঠান, আর্থিক খাতের 3 নেতা ও রুশ আইনসভার 278 সদস্য নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসছেন। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইউক্রেনের জাপরিজিয়াতে বেসামরিক গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরও 88 জন। এই ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন। জাপরিজিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাসিন্দারা শহরটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ঘটে হামলার ঘটনা। হামলার গাড়িগুলোর জানালা উড়ে গেছে। এদিকে জাপরিজিয়া পুলিশ বলছে রাশিয়া তৈরি S-300 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পর এবার সাউথ ক্যারোলাইনায় হারিকেন ইয়ান আঘাত হেনেছে। শুক্রবার ক্যাটাগরি 1 মাত্রায় ঝড়টি সাউথ ক্যারোলাইনায় আঘাত হানে। ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে 21 জনে দাঁড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার ঝড়টি নর্থ ক্যারোলাইনায় আঘাত হানার কথা রয়েছে। এর আগে ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হারিকেন ইয়ান। ঘূর্ণিঝড়ের কারণে 22 লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনা পুনর্নির্মাণে বছর লেগে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিলেটে শুরু হয়ে গেছে নারী এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থাইল্যান্ডের সংগ্রহ 46 রানে 2 উইকেট। প্রথম উইকেট তুলে নেন সানজিদা আক্তার মেঘলা। এরপর বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেট শিকার করেন সোহেলি আক্তার। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উজ্জীবিত জ্যোতির দল সেই আসরেও থাইল্যান্ডকে হারিয়েছিল টাইগ্রেসরা। নারী এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী জ্যোতি রুমানারা। Well, she waited for the bounce. Only a single. I thought there was an opportunity. Yeah, you're right. I think she decided whether to go for the catch or play safe and save the runs. Took the second option, didn't go for the catch. Is just waiting for it to bounce. Attempt. এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী মাধব কর্মকার। খেলা প্রসঙ্গে জানবো তার কাছ থেকে। মাধব, উদ্বোধনী ম্যাচের লড়াইতে তো বাংলাদেশ ইতিমধ্যেই নেমে গেছে। যারা দর্শক রয়েছে তাদের মধ্যে উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন টাইগ্রেসদেরকে ঘিরে? দর্শকদের মধ্যে কিন্তু উদ্দীপনা উচ্ছ্বাস অনেকটাই রয়েছে, কারণ ঘরের মাঠে বিদেশের খেলোয়াড়রা যখন খেলছে, বাংলাদেশের যারা সেলিব্রিটি রয়েছেন কিংবা তারকা খেলোয়াড় রয়েছেন তাদের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ মোট 7টি দেশের খেলোয়াড়রা এই মুহূর্তে আসলে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা খেলবে। সকাল 9টায় শুরু হয়ে গেছে বাংলাদেশের সাথে থাইল্যান্ডের খেলাটি এবং ইতিমধ্যেই বাংলাদেশ ফিল্ডিং করলেও খুব ভালো অবস্থানেই কিন্তু রয়েছে। কারণটি হচ্ছে যে থাইল্যান্ড এবং বাংলাদেশের আন্তর্জাতিক ক্যারিয়ারটি একসাথে শুরু হলেও দেখা গিয়েছে বাংলাদেশ থাইল্যান্ড থেকে অনেক দূরেই এগিয়ে গিয়েছে মূলত, কারণ এই মুহূর্তে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বিশ্বকাপ বাছাইও কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে, জাতীয় লিগে দুর্দান্ত পারফরমেন্স ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ দল, কারণ জ্যোতি যে ধরনের পারফরমেন্স করে আসছে, একই সাথে আবার জাহানারা ফিরেছে অন্যান্য খেলোয়াড়রাও। সেই সাথে বলা যায় যে বাংলাদেশের যে এই মুহূর্তের নারী দল তারা কিন্তু খুব শক্ত অবস্থানে রয়েছে এবং যেহেতু ঘরের মাঠে খেলা এবং নারীদের হোম গ্রাউন্ড বলা হয়ে থাকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে, কারণ সারা বছরই কোনো না কোনো ক্যাম্পিং হয়ে থাকে তাদের এখানে বা যে কোনো ধরনের টুর্নামেন্ট হয়ে থাকে এখানটায়। সেজন্য নিজেদের হোম কন্ডিশনে একটা ভালো করার প্রত্যয়ই কিন্তু রয়েছে জ্যোতিদের। আর থাইল্যান্ডের বিপক্ষে সহজ জয়ই কিন্তু পেতে পারে বাংলাদেশ, এবং আজ যদি একটি উড়ন্ত জয় পেয়ে যায় বাংলাদেশ তাহলে দেখা যাবে যে তাদের আগামী যে ম্যাচগুলো থাকবে সেখানটায় অনেক ভালো করার যে একটি প্রত্যয় তারা সেখান থেকে লাভ করতে পারবে। তো দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। আজ প্রথম ম্যাচ আমরা দেখতে পেয়েছি, দর্শক আশানুরূপ হয়নি, হয়তো বা বিকেলে দর্শক পাওয়া যাবে, কিংবা যেহেতু আজ থেকে শুরু হয়ে গেল আগামী ম্যাচগুলোতেও দর্শকের সমাগম হয়ে উঠবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2। তো প্রথম দিকের গ্রাউন্ড 2তে খেলা হলেও পরবর্তীতে কিন্তু গ্রাউন্ড 1-এই খেলা হবে, অর্থাৎ 24টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রাউন্ড 2-এ, বাকি ম্যাচগুলো কিন্তু হবে গ্রাউন্ড 1 অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু 1-এ। নারী এশিয়া কাপ টি-20-র খবর জানাচ্ছিলেন সিলেট স্টেডিয়াম থেকে সহকর্মী মাধব কর্মকার।
জামদানি কাপড়ের সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিরূপ নিয়ে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি প্রকাশ করা হয়েছে। জার্সির থিমে ফুটে উঠেছে দেশের ঐতিহ্য। স্বাভাবিকভাবেই প্রতিবারের মতো লাল সবুজ রং প্রাধান্য পেয়েছে। বিশ্বকাপের ৮ম আসর সামনে রেখে টাইগারদের জার্সি প্রকাশ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজে। জার্সিতে বুকের বাম পাশে বিসিবি ও ডান পাশে রয়েছে বিশ্বকাপের লোগো, মাঝখানে সাদা রঙে লেখা বাংলাদেশ। The Jamdani, the Royal Bengal Tiger, and the Sundarban. ত্রিদেশীয় সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। 7 থেকে 14 অক্টোবর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে সিরিজ শেষ করে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। সেরা পারফরমেন্সের আত্মবিশ্বাস রয়েছে টাইগারদের, নিজেদের উন্নতি করায় মনোযোগ থাকবে সবার, বললেন পেসার তাসকিন আহমেদ। গেল 2 মাস ধরে সফরের কারণে বিমান ভ্রমণের ধকলে বাংলাদেশ ক্রিকেট দল আমিরাতে এশিয়া কাপ খেলে আবারও সেখানে অনুশীলন, আজ সিরিজ খেলে দেশে ফেরা। 2 দিন না পেরোতেই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের ফ্লাইট। নিউজিল্যান্ডের সিরিজ আর অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ খেলতে প্রায় 1.5 মাসের সফরে দেশ ছাড়ল বাংলাদেশ দল। সিপিএল শেষ করে অধিনায়ক সাকিব দলের সাথে যোগ দেবেন উইন্ডিজ থেকে। এশিয়া কাপের হতাশাজনক ফলাফলের পর ঢাকায় সংক্ষিপ্ত অনুশীলন। আরব আমিরাতে 2 ম্যাচের টি-20 সিরিজ জয়ের স্বস্তি নিয়েই কিউই কন্ডিশনে খেলবে টাইগাররা। এর আগে শর্টার ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। এবার অবশ্য বিশ্বকাপের পূর্ব প্রস্তুতির মঞ্চ হিসেবে এ সফরকে দেখছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার পেস সহায়ক বাউন্সি কন্ডিশনে নিজেদের প্রমাণের সব সুযোগ কাজে লাগাতে চায় সাকিবের দল। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব উতরানোর চ্যালেঞ্জ তারপর। ট্রেনিংয়ের প্যাটার্ন খুব সুন্দর যাচ্ছে মাশাআল্লাহ, সবাই অনেক সিরিয়াস, সবাই অনেক, আমি শিওর যে 110% দিয়ে সবাই সবার দিক থেকে ইমপ্রুভমেন্টে ফোকাস করছে। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি ডেফিনেটলি আমাদের ইমপ্রুভ হবে ভাই, এবং ভালো হবে। 1 মাস 2 মাসেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম হওয়া ডিফিকাল্ট, বাট আমরা চাই সবাই জায়গা থেকে ইমপ্রুভ করে, যাতে এখন না হলেও কিছু সময় পরে হলেও যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইট দিতে পারি। সূচি অনুযায়ী নিউজিল্যান্ডে টাইগারদের অনুশীলন শুরু 4 অক্টোবর। 7 অক্টোবর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেই কন্ডিশনে যাচ্ছি অনেক টাফ হবে, সহজ কিছু হবে না, কিন্তু আমাদের মেন লক্ষ্যটা নিজেদেরকে যাতে 20-30% ইমপ্রুভ করে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি। 24 অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননে রয়েছে টাইলস তৈরির নিজস্ব ঐতিহ্য। 2020 সালে বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনার পর অনেকটাই থমকে গিয়েছিল সেই সংস্কৃতি। তবে ধীরে ধীরে আবারও জনপ্রিয় হতে শুরু করেছে দেশটিতে তৈরি নিজস্ব টাইলসের ব্যবসা। কাজ চলছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া টাইলসের ছাদ তৈরির। খুব ছোট বয়সে দাদাবাড়ির ছাদে বিশাল অংশ জুড়ে থাকা টাইলস ভেঙে ফেলেছিলেন লেবাননের বাসিন্দা ঘাসাম ফায়াদ। তবে এখন টাইলস গড়ার কাজ করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে তার গবেষণার বিষয় ছিল এই টাইলস। 2017 সালে ব্লাদ এল আতিক নামে ছোট্ট একটি টাইলস তৈরি কারখানা প্রতিষ্ঠা করেন তিনি। 18 শতকের মাঝামাঝিতে লেবাননে জনপ্রিয়তা পায় টাইলস শিল্প। সে সময় স্পেন থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হয় টাইলস তৈরি। সময়ের সাথে সাথে তাতে যোগ হয় লেবাননের ঐতিহ্যের ছোঁয়া। তবে 20 শতকের শেষের দিকে লেবাননের গৃহযুদ্ধের কারণে কমতে থাকে টাইলসের চাহিদা। অনেকেই তখন বেছে নিতে থাকেন সস্তা সিরামিক। তবে হাতে গোনা কয়েকজন কারিগর আজও ধরে রেখেছেন এই ঐতিহ্যবাহী শিল্প। টাইলসের ব্যবসা শুরুর পর এর চাহিদা দেশে আবারও বাড়তে শুরু করেছে। এগুলো সাধারণ টাইলস নয়, এগুলো ঐতিহ্যবাহী অনুভূতিও বহন করে। এসব টাইলসে রয়েছে ভিন্নতা এবং বাহারি নকশা। সাম্প্রতিক বৈশ্বিক টালমাতাল অর্থনৈতিক পরিস্থিতিতে টাইলসে ব্যবসা চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ফায়াদ।
বিদ্যুৎ না থাকার কারণে অনেক সময় আমাদের ম্যানুয়াল প্রসেসিং কৌশলটি ব্যবহার করতে হয়, কারণ বিদ্যুৎ সমস্যার কথা আপনারা গ্রাহকরা মানতে চাইবেন না। তাই সময় মতো টাইলস সরবরাহ করতে আমাদের কাজ চালিয়ে যেতে হয়। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ। ধন্যবাদ সবাইকে।